আজকের প্রথম খবরটা হলো দোলাইয়ে সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা মামলা। দোলাই সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল দুর্বৃত্তের হাতে আক্রান্ত সংবাদকর্মী মামলা দায়ের করলেন। দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে দোলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার শারীরিক হেনস্থার শিকার হন। দুর্ঘটনার পর কিছু স্থানীয় যুবক দুর্ঘটনা কবলিত গাড়িতে ভাঙচুর চালানোর ছবি তুলতে গেলে যুবকেরা তার উপর চড়াও হয় এবং গালিগালাজ করে। তারা তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে দেয় এবং লাঠি দিয়ে তার শরীরে আঘাত করে। পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। সাইদুর রহমান মজুমদারের অভিযোগ, গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত যুবকরাই তার উপর হামলা চালিয়েছে। বুধবার তিনি দোলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় দোলাই প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। দোলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস জানান, সাংবাদিকের উপর এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করেছেন। এতে উপস্থিত ছিলেন দোলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার, বিক্রম রায়, দিলওয়ার হোসেন বরবুইয়া প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সপ্তগ্রাম টার্নিংয়ে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে একটি ৪ চাকার ব্যক্তিগত গাড়ি ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে শিক্ষা বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক শিক্ষামন্ত্রীর। রাজ্যের শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর রনুজ পেগু বুধবার করিমগঞ্জ শহরে এসে বিকাল ৫টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাখারের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামবাম, সহকারী আয়ুক্ত প্রিয়ঙ্কা ইয়ামনাম এবং স্কুল সমূহের পরিদর্শক নীলবজ্যোতি দাস ও শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। শিক্ষা বিভাগের এই পর্যালোচনা বৈঠকে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত উপস্থিতির হার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। জেলার যেসব অঞ্চলের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, তার সঠিক কারণগুলি নির্ধারণ করে সেগুলিকে শুধরে নিতে এবং ছাত্রছাত্রীদের স্কুলে আসার প্রতি আকৃষ্ট করে তুলতে সচেতনতা তৈরি করার জন্য বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া গুণ উৎসবের সময় বাহ্যিক মূল্যায়ন করা স্কুলগুলো পরিদর্শনের সময় যেসব পরিকাঠামোগত ত্রুটিগুলি চিহ্নিত করে সেগুলি সমাধান করতেও বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। পাশাপাশি বিদ্যালয়গুলির স্মার্ট ক্লাসগুলি যেন ১০০% চালু থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন। স্কুলগুলির একত্রীকরণের জন্য যেসব ত্রুটি রয়েছে সেগুলি অতি সত্বর সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন ভোজন যেন পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হয় সেই ব্যাপারেও বিভাগীয় আধিকারিকদের তদারকি করার নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো দিল্লিতে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি, ইঙ্গিত এক্সিট পুলে। দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে পারে বিজেপি, এক্সিট পুল থেকে সেই তথ্যই সামনে আসছে। ফলে এক্সিট পুল থেকে বিরাট ধাক্কা খেল আপ, পাশাপাশি অনেকটা চাপে পড়ে গিয়েছে কংগ্রেস শিবিরও। এবারে যদি আপ ক্ষমতায় ফিরত তাহলে তারা ৩বার দিল্লিতে শাসন করত। তবে এক্সিট পুল সেই কথা বলছে না। ২০১৫ সাল থেকে ২০২০ সালে আপ দুবার ক্ষমতায় ছিল। অন্যদিকে কংগ্রেসের শীলা দীক্ষিতের শাসনের পর ফের দিল্লি হাতছাড়া হতে চলছে হাত শিবিরের। এদিন পি মার্কের এক্সিট পোলের ফল অনুসারে বিজেপি পাবে ৩৯ থেকে ৪৯টি আসন, আপ পাবে ২১ থেকে ৩১টি আসন। টাইমস নাও জেবিসির এক্সিট পোলের ফল অনুসারে ৩৯ থেকে ৪৫ আসন পাবে বিজেপি, ২২ থেকে ৩১টি আসন পাবে আপ। পিপুলস পালসের এক্সিট পোল অনুসারে বিজেপি পাবে ৫১ থেকে ৬০টি আসন, আপের কপালে জুটবে ১০ থেকে ১৯টি আসন। শুধুমাত্র মার্টিজের এক্সিট পোল দুই প্রধান দলকে কাছাকাছি রেখেছে। তারা জানিয়েছে ৩৫ থেকে ৪০টি আসন পাবে বিজেপি, অন্যদিকে ৩২টি থেকে ৩৭টি আসন পাবে আপ। যারা সরকার গঠন করতে চাইবে তাদের হাতে ৩৬টি আসন থাকতে হবে। ৪টি এক্সিট পোলের হিসেবে দিল্লিতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সেখানে বিজেপি যদি ৪২টি আসন পায় তাহলে তারা অনেকটাই নিশ্চিত হয়ে সরকার গড়তে পারবে। অন্যদিকে অনেকটাই পিছিয়ে পড়বে আপ। উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় বুধবার ১৩,০০০ পোলিং বুথে হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি
হয়েছিলেন। 68 আসনে লড়ে বিজেপি, জোট সঙ্গী জেডিইউ ও এলজেপি লড়েছে 2টি করে আসনে। আজকের পরবর্তী খবরটি হলো একই রাতে কদমতলায় 2টি বাড়িতে চুরি, আতঙ্ক। উত্তর ত্রিপুরার কদমতলায় একই রাতে পরপর 2টি বাড়িতে সংগঠিত হলো চুরিকাণ্ড। এ নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুমিতা ভট্টাচার্য, তার বাবা শিব দাস ভট্টাচার্য ও মা রেখা ভট্টাচার্যের মৃত্যুর পর গৌহাটি স্থিত স্বামীর বাড়িতে থাকেন। তার পিত্রালয়টি রক্ষণাবেক্ষণের জন্য চিত্তরঞ্জন দাস ও তার স্ত্রী মণি দাস ওই বাড়িতে থাকছেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা চিত্তরঞ্জন দাস সহ স্ত্রী বিশেষ কাজে বাজারে চলে যান। পরে তারা বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের পেছনের দরজা ভাঙা রয়েছে। পরবর্তীতে তিনি খবর দেন এলাকার বাসিন্দা স্বপন আদিত্য সহ অন্যান্যদের। পাড়া প্রতিবেশী সহ উপস্থিত সকলে ওই বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বুঝতে পারেন চুরি হয়েছে। খবর দেওয়া হয় কদমতলা থানা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতিতে সবাই ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের ভেতরে থাকা আলমারির লকার ভাঙা রয়েছে। কাগজপত্র সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে সরানো রয়েছে গোটা ঘরের ভেতরে। পরে পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে চুরি যাওয়া ধন সম্পদের হিসেব লিপিবদ্ধ করে। অপরদিকে কদমতলা গ্রাম পঞ্চায়েতের হাফাইটিল্লা 3 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ কাজে সন্ধ্যাবেলা ধর্মনগরে গিয়েছিলেন। তখন ফাঁকা বাড়িতে চোরের দল হানা দিয়ে ঘরের মূল ফটকের তালা ভেঙে ঘরের ভেতরে থাকা 3টি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ। তারা ঘটনাস্থলে ছুটে এসে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করে। এদিকে পৃথক পৃথক 2টি স্থানে চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে কদমতলা থানার পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো হাসিনার ভাষণের পর উত্তাল বাংলাদেশ, পুড়ল বাসভবন, সুধাসদন, চলল বুলডোজার। বাংলাদেশের ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি 5-এতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত 10:30টার পর সেখানে আগুন দেওয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান সেদেশের প্রথম আলো সংবাদ মাধ্যমকে জানান, রাত 11:30টার দিকে সুধাসদনে আগুনের খবর পান তারা। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানোর প্রক্রিয়া চলে। ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটি নিরাপত্তারক্ষীরা জানান, রাত 10:30টার পর 10 থেকে 12টি ছেলে এসে সুধাসদনে আগুন দেয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশেপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন। রাত 12টার সময় ভবনের 2য়, 3য় ও 4র্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে 24-এর বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার ঘোষণা দিতেই তা ভেঙেছে। রাত 8টার দিকে বিপুল সংখ্যক ছাত্র জনতা 32 নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাদের খুব বাড়ির দেওয়ালের উপর আশ্রে পড়ে। শাবল, রড, হাতুড়ি যার হাতে যা ছিল তা দিয়েই বাড়ির দেওয়াল ভাঙতে থাকে। স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো বিমানবন্দর টার্মিনাসের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর এবং অ্যাডভান্টেজ অসম 2.0-তে কেন্দ্রীয় মন্ত্রীদের অংশগ্রহণ সহ অসমের বিভিন্ন যুগান্তকারী প্রকল্প পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে 3 দিনের সফর শেষে বুধবার গৌহাটিতে এসে পৌঁছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর দিল্লি সফরের মূল উদ্দেশ্য ছিল তার অসম সফর চূড়ান্ত করা। প্রধানমন্ত্রী 24 ফেব্রুয়ারি বিকেল 5টায় গৌহাটিতে আসবেন এবং ঝুমুরের সামাজিক নৃত্য প্রত্যক্ষ করবেন। প্রধানমন্ত্রী পরের দিন বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত অ্যাডভান্টেজ অসম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমন্ত্রিত মন্ত্রীদের জন্য সময় নিশ্চিত করার জন্য এই সফরটি ছিল। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাসের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেন। উল্লেখযোগ্যভাবে অ্যাডভান্টেজ অসমের 2য় সংস্করণের প্রকালে উদ্বোধন করেন
করা এই প্রকল্পটি দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে বিমানবন্দরের সামনের প্ল্যাটফর্ম এলাকা 270 বর্গমিটার থেকে বাড়িয়ে 1000 বর্গমিটার করা। আজকের পরবর্তী খবরটি হলো উৎকুচ গ্রেফতার সহকারী প্রকৌশলী। উৎকুচ নিতে গিয়ে ধরা পড়লেন অসম সরকারের সহকারী প্রকৌশলী। যোরহাটে সেন্ট্রাল সেক্টর ডেভেলপমেন্ট অফিসের সহকারী প্রকৌশলী শিবপ্রসাদ শইকিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি MGNRIGA বিল পাশ করার নামে ঠিকাদারের কাছ থেকে 15,000 টাকা ঘুষ নিয়েছিলেন। বুধবার দুর্নীতি দমন ও নজরদারি বিভাগ যোরহাটে সিপাহীখোলা ব্লক উন্নয়ন অফিসারের কার্যালয়ে অভিযান চালায়। এই অভিযানে সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।